হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি আমাদের কর্ণাটকা রোড ট্রিপের তৃতীয় পর্ব নিয়ে। আগের দুটি পর্বে ছিল কর্ণাটকার বিজাপুর, আইহোলে, পাট্টাডাকলের মতো বেশ কিছু জায়গা ঘুরে দেখার গল্প। এই পর্বে আমরা ঘুরে দেখব চালুক্য সাম্রাজ্যের রাজধানী বাদামি। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছিলাম। গাড়ি নিয়ে যাইনি কারণ অনেক রাস্তা বেশ সরু আর পার্কিং এর জন্য জায়গা কম রয়েছে, তাই অটো করে গিয়েছিলাম। বাদামি কর্ণাটকের বাগলকোট জেলার অধীনে আসে, যা পাথর কাটা মন্দির এবং গুহা মন্দিরের জন্য বিখ্যাত। পুলকেশিন প্রথম 540 খ্রিস্টাব্দে শহরটি তৈরি করেছিলেন। জায়গাটি তিন দিক দিয়ে বেলে পাথরের পাহাড় দিয়ে সুরক্ষিত ছিল বলে বাদামিতে চালুক্য সাম্রাজ্যের রাজধানী গড়ে তোলেন। 540 খ্রিস্টাব্দ থেকে 757 খ্রিস্টাব্দ পর্যন্ত চালুক্যরা শাসন করেছিল। চালুক্য শাসকরা খুব শিল্পপ্রেমী ছিলেন, তাই হাজার হাজার চালুক্য শিল্পীরা এমন কিছু শিল্পকর্ম করে রেখে দিয়ে গেছেন যা দেখে আজও আমরা মুগ্ধ হয়ে যাই। এমনই একটি অপূর্ব স্থাপত্য হলো বাদামি গুহা মন্দির। জায়গাটি সকাল 9টা থেকে বিকেল 5:30 অবধি খোলা থাকে। প্রবেশ মূল্য 25 টাকা করে মাথা পিছু। সিঁড়ি দিয়ে কিছুটা উঠলেই সামনেই রয়েছে প্রথম গুহা মন্দিরটি। প্রথম গুহা মন্দিরটি একটি নটরাজ মন্দির, যা ঈশ্বর শিবকে উদ্দেশ্য করে তৈরি করা হয়েছিল। গুহায় ঢোকার মুখেই ডান দিকে নটরাজের খুব সুন্দর একটি মূর্তি রয়েছে, তবে কিছু মেরামতি কাজের জন্য মূর্তিটি তখন ঢাকা ছিল। মন্দিরের একদম বাইরে বারান্দার মতো রয়েছে, যাকে বলা হয় মুখমণ্ডপ। তারপরে স্তম্ভযুক্ত একটি কক্ষ রয়েছে, তারপরেই রয়েছে গর্ভগৃহ। গর্ভগৃহে শিবলিঙ্গ রয়েছে, তবে এখানে কোনো মন্দিরে পুজো হয় না। শিবলিঙ্গের সামনে রয়েছে নন্দীর একটি মূর্তি। মন্দিরের ভেতরে ভগবান শিবের নানান রকম রূপ খুব সুন্দর করে খোদাই করা রয়েছে। এরপরে আমরা এগিয়ে চললাম দ্বিতীয় গুহা মন্দিরের দিকে। সেদিন কুহু কিছুতেই কোলে উঠতে চাইছিল না, পাহাড়ের ওপর অবধি নিজেই হেঁটে গেছিল। বেলে পাথরের এই পাহাড়গুলো অপূর্ব সুন্দর ছিল দেখতে। সূর্যাস্তের সময় পড়ন্ত রোদ এই পাহাড়ের ওপরে পড়ে এর শোভা আরো বাড়িয়ে দেয়। পুরো পাহাড়টা নাকি তখন একদম টকটকে লাল রঙের হয়ে যায়, তবে সেদিন মেঘলা ছিল বলে সেটা আমরা দেখতে পারিনি। দ্বিতীয় গুহা মন্দিরটি ভগবান বিষ্ণুর মন্দির ছিল। মন্দিরটি দেখতে একদম প্রথম গুহা মন্দিরের মতোই ছিল। মুখমণ্ডপ, তারপরে স্তম্ভযুক্ত একটি কক্ষ এবং তারপরে গর্ভগৃহ। গর্ভগৃহে কোনো দেবতার মূর্তি ছিল না। গুহা মন্দিরের ভেতরে ভগবান বিষ্ণুর নানান রকমের অবতারের মূর্তি খোদাই করা ছিল। সামনের এই লেকটি হলো আগাস্থা লেক। পরে আমরা এখানে যাব। দ্বিতীয় আর তৃতীয় গুহা মন্দিরের মাঝখানে একটি গুহা রয়েছে। বাকি গুহাগুলো যেমন খোদাই করে তৈরি করা হয়েছে, এটি একদম ন্যাচারাল গুহা ছিল। অনেকে মনে করেন এখানে বসে মেডিটেশন বা ধ্যান করা হতো। এরপরে আবার অনেকটা উঠতে হলো তৃতীয় গুহা মন্দিরে যাওয়ার জন্য।
বাদামির এই 4টে গুহা মন্দিরের মধ্যে 3 নম্বর গুহা মন্দিরটি সবথেকে বেশি বড় আর সবথেকে বেশি সুন্দর করে সাজানো গোছানো ছিল। মন্দিরটি শৈব এবং বিষ্ণু ধর্ম উভয়ের একটি মিশ্রণ বলে মনে করা হয় এবং এটি বিশ্বাস করা হয় এই মন্দিরটি সমগ্র দাক্ষিণাত্য অঞ্চলে হিন্দু দেবতাদের নিবেদিত প্রাচীনতম গুহা মন্দির। মন্দিরের গঠন প্রথম আর দ্বিতীয় গুহা মন্দিরের মতোই ছিল। মন্দিরের বাইরের মুখমণ্ডপের প্রত্যেকটা স্তম্ভে দেওয়ালে অপূর্ব সুন্দর করে কারুকাজ করা ছিল। মন্দিরের ছাদে রঙিন চিত্রকলা করা ছিল, যার রং এখনো রয়েছে। গর্ভগৃহের সামনে অভ্যন্তরীণ কক্ষটি অনেকটা বড় ছিল। গর্ভগৃহে কোনো দেবতার মূর্তি ছিল না। তিনটে গুহা মন্দিরের দেওয়ালে ছাদে এত সূক্ষ্ম করে কারুকাজ করা ছিল যে সারাদিন ধরে দেখলেও সময় কম পড়ে যাবে। এরপরে আমরা এগিয়ে চললাম চতুর্থ এবং শেষ গুহা মন্দিরের দিকে। চতুর্থ গুহা মন্দিরে ঢোকার আগে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে পড়েছিলাম। এত ওপর থেকে পুরো লেকটা আর চারিদিকের পাহাড়টা দেখতে দারুণ লাগছিল। চতুর্থ গুহা মন্দিরটি 4টে মন্দিরের মধ্যে সবথেকে ছোট ছিল। এই গুহা মন্দিরটি একটি জৈন মন্দির। মন্দিরটি জৈন তীর্থঙ্করদের উৎসর্গ করা হয়েছে। গুহার ভেতরে জৈন তীর্থঙ্করদের চিত্রিত ভাস্কর্য রয়েছে। গর্ভগৃহে ভগবান মহাবীরের একটি বড় ভাস্কর্য রয়েছে। জায়গাটা পুরো ঘুরে দেখতে আমাদের প্রায় 2 ঘন্টার মতো সময় লেগে গেছিল। ওঠার সিঁড়িগুলো বেশ খাড়া আর পাশে ধরার কোনো জায়গা নেই। বাচ্চা বা বয়স্ক লোক থাকলে একটু সাবধানে ওঠানামা করতে হবে। ওপর থেকে বাদামি শহর আর লেকটা দেখতে দারুণ লাগছিল। বাদামি কেভ টেম্পল থেকে মাত্র 800 মিটার দূরে রয়েছে বাদামি ফোর্ট। ফোর্টের ভেতরে ঢোকার মুখেই আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের একটি মিউজিয়াম রয়েছে। মিউজিয়ামটি 1982 সালে তৈরি করা হয়েছিল। মিউজিয়ামে বাদামি এবং তার আশেপাশে পাওয়া শিলালিপি রয়েছে। ভেতরে ক্যামেরা মোবাইল অ্যালাউ করে না। মিউজিয়ামটি খুব বেশি বড় নয়। সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে, শুক্রবার বন্ধ থাকে। প্রবেশ মূল্য মাত্র 5 টাকা। মিউজিয়ামের পাশেই রয়েছে ফোর্টের ভেতরে ঢোকার গেট। বাদামি ফোর্টের কোনো এন্ট্রি ফি ছিল না। বাদামির এই দুর্গটি চালুক্য রাজা পুলকেশী 543 খ্রিস্টাব্দে তৈরি করেছিলেন। ফোর্টের ভেতরে প্রবেশ করার জন্য পরপর বেশ কয়েকটা গেট রয়েছে।
যে কোনো ফোর্টে ঢোকার দরজা সবসময় খুব ছোট হয়, কারণ ফোর্টে আক্রমণ করলে যাতে অনেক সৈন্য একসাথে না ঢুকতে পারে। তাছাড়া গেটগুলো ছোট হওয়ার জন্য হাতি বা ঘোড়া নিয়েও সহজে ঢুকতে পারে না। ফোর্টের বেশিরভাগ অংশই ধ্বংস হয়ে গেছে, তবে এই ফোর্টে রয়েছে দুটো শিব মন্দির, একটা লোয়ার বা নিম্ন শিবালয়, একটা আপার বা ঊর্ধ্ব শিবালয়। আমরা শিব মন্দির দুটি দেখার জন্য এগিয়ে চললাম। সিঁড়ি দিয়ে বেশ কিছুটা ওঠার পরে বাঁদিকে খোলা অনেকটা জায়গা ছিল, আর সেখানেই ছিল লোয়ার বা নিম্ন শিবালয়টি। আর এখান থেকে পুরো বাদামি শহর আর তার সাথে কেভ টেম্পলের পাহাড়টা দেখা যাচ্ছিল। ওই যে ওপরে দেখা যাচ্ছে আপার শিবালয়টি, এবার আমরা ওখানেই যাব। দুদিকে উঁচু পাহাড়ের মাঝখানে আপার শিবালয়ে যাওয়ার রাস্তাটা কিন্তু দারুণ ছিল। কিছু দূর যাওয়ার পরে এখানে ফোর্টের একটা অংশ রয়েছে। অনেকেই লোয়ার শিবালয় দেখে ওখান থেকে আপার শিবালয় দেখেই ফিরে যায়। আমার এই ভিডিও দেখে যদি কেউ বাদামি ঘুরতে আসেন, তবে আমি রিকোয়েস্ট করব অবশ্যই আপার শিবালয় অবধি যাবেন, কারণ এই পুরো রাস্তাটাই একটা দারুণ অভিজ্ঞতা ছিল। আমরা পাহাড়ের একদম ওপরে উঠে গেছিলাম, আর মন্দিরে যাওয়ার আগে দেখেছিলাম ফোর্টের শস্য ভাণ্ডার। বাদামি ফোর্টে দুটো শস্য ভাণ্ডার রয়েছে, যেখানে শস্য মজুত করে রাখা হতো, আর এটি এখনো অবধি অক্ষত অবস্থায় রয়েছে। ওখান থেকে কিছু দূর যেতেই সামনেই ছিল আপার শিবালয়টি। বাদামির গুহা মন্দিরের মতো এখানেও কোনো মন্দিরে পুজো হয় না। বাদামি ফোর্টে সানসেটের সময় আসা উচিত, কারণ এখান থেকে দারুণ একটা সানসেট দেখা যায়। আকাশ মেঘলা থাকার জন্য আমরা সানসেট দেখতে পারিনি, তবে অনুমান করা যাচ্ছিল যে এখান থেকে সানসেটটা দেখতে কত সুন্দর লাগবে। বাদামি ফোর্ট থেকে কয়েক মিনিটের দূরত্বেই রয়েছে আগাস্থা লেক। এটি একটি ম্যানমেড লেক, আর এই লেকটিকে খুব পবিত্র বলে মনে করা হয়। বিশাল বড় লেক, সামনে লাল রঙের বেলে পাথরের পাহাড়, বাদিকে ভূতনাথ মন্দির, পুরো জায়গাটা একটা স্বর্গীয় অনুভূতি ছিল।
কিছুটা সময় আমরা লেকের ধারে বসে কাটালাম। এরপর এগিয়ে চললাম ভূতনাথ মন্দিরের দিকে। বর্ষার সময় এই পাহাড়গুলোর ওপর থেকে ঝর্ণার মতো জল নেমে আসে। আমি শুধু কল্পনা করছিলাম তখন এই জায়গাটা আরও কত সুন্দর লাগবে। ভূতনাথ মন্দির যাওয়ার পথে বাদিকে পড়ে মল্লিকার্জুনা মন্দির। আমরা আর ভেতরে ঢুকিনি, বাইরে থেকেই দেখে নিয়েছিলাম। আগের পর্বে আমি আইহোলে আর পট্টডাক্কলের কথা বলেছিলাম, যেখানে মন্দির তৈরির নানান রকমের কৌশল শেখানো হতো এবং মন্দির তৈরি নিয়ে নানান রকমের এক্সপেরিমেন্ট করা হতো। চালুক্য সাম্রাজ্যে মূলত দু রকমের মন্দির তৈরি করা হয়েছিল। একটি গুহা মন্দির, যা আমরা কিছুক্ষণ আগেই দেখেছিলাম, আর একটা হলো পাথর কাটা মন্দির। পাথরগুলোকে সমান মাপের কেটে সেগুলোকে ধাপে ধাপে সাজিয়ে মন্দির তৈরি করা। বাদামির এই ভূতনাথ মন্দির অনেক প্রাচীন এবং এটি পাথর কাটা মন্দিরের একটি দারুণ উদাহরণ। তখন বাজে প্রায় 7টা। কিছুক্ষণ পরেই অন্ধকার হয়ে যাবে। একদম নিস্তব্ধ নিরিবিলি জায়গাটা দারুণ লাগছিল। মন্দিরের সামনে কিছুক্ষণ বসে আমরা বেরিয়ে পড়লাম। বাদামিতে খুব বাদরের উপদ্রব রয়েছে, সেটা আমরা আগে থেকেই জানতাম, তবে আমাদেরকে যে এইভাবে আক্রমণ করবে সেটা আমরা কিন্তু একদমই ভাবতে পারিনি। আমরা মন্দির থেকে বেরোতে যাচ্ছি, হঠাৎ এক ঝাঁক বাদর এসে আমার ক্যামেরা আর স্লিং ব্যাগ ধরে টানাটানি শুরু করে দিল। কোনো রকমে পালিয়ে আমরা বেরিয়ে এসেছিলাম, সে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। হোটেলে পৌঁছে প্রথমেই আমরা ডিনারটা অর্ডার করে দিয়েছিলাম। 8টা নাগাদ চলে যাই ডিনার করতে। এখানকার ডাল ফ্রাই আর আলু ভাজা খাওয়ার এটাই আমাদের শেষ সুযোগ ছিল, সেটাই অর্ডার করেছিলাম। সাথে নিয়েছিলাম কর্ণাটকার স্পেশাল একটা চিকেনের আইটেম, যেটা বেশ স্পাইসি ছিল কিন্তু খেতে দারুণ ছিল। সকাল থেকে প্রচুর ঘোরাঘুরি হয়েছে, তাই চটপট ডিনার সেরে সবাই শুয়ে পড়েছিলাম। পরের দিন সকালে প্রথমেই নিজেদের মালপত্র গাড়িতে উঠিয়ে নিয়েছিলাম। ব্রেকফাস্টটা সেদিন রুমেই করে নিয়েছিলাম। দুরাত আমাদের হোটেল ময়ূরা চালুক্যাতে খুব ভালো কেটেছিল। হোটেলের খাওয়া দাওয়া খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, আর স্টাফেদের বিহেভিয়ারও খুব ভালো ছিল। সেদিন আমাদের সকাল 8টায় বেরোনোর কথা ছিল, আর যাওয়ার পথে বাদামির বনশঙ্করী মায়ের মন্দিরটা একবার দেখে নেওয়ার ইচ্ছা ছিল। তবে অংশু আর কুহু দুদিন এত জার্নি করার জন্য সেদিন কিছুতেই সকালে উঠতে চায়নি। আমাদের বেরোতে বেরোতে প্রায় 10:30টার মতো বেজে গেছিল। আমাদের আর যাওয়ার সময় ছিল না। আপনারা গেলে কিন্তু অবশ্যই এই মন্দিরে একবার যাবেন। খুব সুন্দর আর মিষ্টি একটা জায়গা বাদামি। অনেক মধুর স্মৃতি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। কর্ণাটকা রোড ট্রিপের আমার এই 3য় পর্বটি আপনাদের কেমন লাগলো সেটি কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। পরের পর্বে থাকবে আমরা গোকর্ণায় 3 দিন কিভাবে কাটালাম সেই গল্প। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো পরের পর্ব নিয়ে। ভালো থাকবেন। নমস্কার।